আমাদের অত্যন্ত স্নেহ করেন, আমাদের বইমেলাকে অনুপ্রাণিত করেন, ভালোবাসেন। কলকাতা থেকে বসে খোঁজ খবর নেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন বইমেলা কবে হচ্ছে। খোকনের সঙ্গে আমার দেখা হয়েছে কলকাতার একটি অনুষ্ঠানে, আমি বলেছি ওদের যেন কোনো অসুবিধে না হয়। দেখো, এগুলো আমরা জানি, তিনি আমাদের কতটা সুহৃদ আমরা জানি। তাকেই আমরা অন্যান্য ভূমিকায় অন্যান্য বছর পেয়েছি, এবছর আমরা চেয়েছিলাম তিনি উদ্বোধন করুন। তিনি আমাদের কথায়, আমাদের ডাকে সাড়া দিয়ে রাজি হয়েছেন, এসেছেন কলকাতা থেকে শুধুমাত্র উদ্বোধন করবার জন্যই। এবং তার কাছ থেকে আমরা কিছু বক্তব্য নিশ্চিতভাবে শুনব। আমি অনুরোধ করব ত্রিদীপদাকে যে তিনি তার বক্তব্য তুলে ধরুন আমাদের সামনে, আমাদের দর্শকদের, শ্রোতাদের সামনে। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত অভিযান গোষ্ঠীর দুই স্তম্ভ, যিনি প্রথম থেকেই ছিলেন, সেই শ্যামল চক্রবর্তী এবং স্বপন ভট্টাচার্য, রয়েছেন আমার বিশেষ বন্ধুবর খোকন দাস, রয়েছেন যার বক্তব্য এইমাত্র শুনে আমরা অত্যন্ত রসস্নিগ্ধ হলাম, সেই বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, রয়েছেন বর্ধমান জেলার সহসভাধিপতি গার্গী নাহা, আমার অনুজ প্রতিম তন্ময় চক্রবর্তী, যিনি একই সঙ্গে কবি, বাচিক শিল্পী, গীতিকার, রয়েছেন রামশঙ্করবাবু, রয়েছেন কাউন্সিলর, মাননীয় কাউন্সিলর, এবং আমার বিশেষ যোগাযোগ যার সঙ্গে থাকে, যার কথা এইমাত্র পরেশবাবু উল্লেখ করলেন, সেই নিরুপম চৌধুরী। নিরুপম চৌধুরীর সঙ্গে সম্পর্কটা আরও এই জন্য আমার কাছে খুব অদ্ভুত মনে হয় যে আজ থেকে 40 বছর আগে আমি বর্ধমান এই বইমেলায় প্রথম অংশগ্রহণ করেছিলাম। আমার মনে আছে তখন বর্ধমান থেকে রোজ যাতায়াত করা অসম্ভব ছিল। পত্রভারতী বা কিশোর ভারতী তখন খুবই ছোট একটি প্রতিষ্ঠান, আমি শুরু করেছি এবং তখন রাত্রিবেলা একটি হোটেলে এসে থাকতাম। ঐতিহাসিক অমরেন্দ্র দাস বলে এক ভদ্রলোক ছিলেন, ইতিহাসে লেখালেখি করতেন। সেই সময়ে আমাদের নিরুপম বাবুর দাদা সমীরণ দা ছিলেন একজন আইকনিক পার্সোনালিটি আমাদের কাছে। কলকাতা বইমেলায় তখন ছিলেন বিমল ধর নামে একজন ব্যক্তি, আর এদিকে তার পরপরই আমার বন্ধুবর সুধাংশুর সঙ্গে যার খুব ঘনিষ্ঠতা, সেই সমীরণ দা এই বর্ধমান বইমেলা পরপরই শুরু করে। প্রাচীনতম বইমেলা যদি কলকাতা বইমেলা হয় পশ্চিমবঙ্গের বুকে, তাহলে দ্বিতীয় প্রাচীন এবং প্রথম জেলার মফস্বল বইমেলা এই অভিযান গোষ্ঠীর বইমেলা। সেই বইমেলায় এই 40 বছর পরে আমাকে উদ্বোধন করতে বলা হয়েছে, এটাতে আমার কাছে কতটা আবেগের এবং গর্বের এবং গৌরবের বিষয় সেটা বোধহয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধু, আমার আজকে অনেকটাই বয়স, কিন্তু যখন শুরু করেছিলাম তখন ভাবতেও পারিনি যে এতটা পথ হাঁটতে পারবো। আর আজকে এমন একটা সময়, এই 40 বছর ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি, যে সময়টা বাংলা এবং বাঙালির জীবনে একটা কিন্তু সাংঘাতিক সময়। আজকে কিন্তু আমাদের বাংলার বন্দে মাতরম, যার কথা আমাদের তন্ময় বললেন, সেই বন্দে মাতরমে 150 বছর পেরিয়ে 151 চলছে। এটা নিয়ে একটা কনফিউশন আছে। কেউ বলে 1874-এ বঙ্কিমচন্দ্র লিখে রেখে দিয়েছিলেন দেরাজে, যেটা 1881-তে যখন ধারাবাহিকভাবে বঙ্গদর্শন প্রকাশিত হয় তখন বেরোয়, এবং 1882-তে আনন্দমঠ যখন বই হয়ে বেরোয় সেখানে এটি এর মধ্যে ঢুকে যায়। এবং রবীন্দ্রনাথের প্রথম কয়েকটি পংক্তি, কারণ পরের পংক্তিগুলি নিয়ে বিতর্ক ছিল, সেখানে আমাদের হিন্দু ধর্মের কিছু দেবদেবী ছিলেন, কিন্তু আজকে এই বাঙালিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এগুলো নিয়ে, ইচ্ছে করে তার মধ্যে সাম্প্রদায়িকতা ঢোকানোর চেষ্টা হচ্ছে। যেখানে বাংলার রবীন্দ্রনাথের সোনার বাংলা গাওয়ার জন্য আজকে আসামে একজনকে ডেকে পাঠানো হচ্ছে যে তোমার এগেনস্টে মামলা হবে, তুমি জাতীয় সঙ্গীত গাইছো। তাহলে আজকে বাংলা এবং বাঙালির যে অস্মিতা, আমরা যে প্রথম একটি ভাষাভাষী জাতি,
যারা পৃথিবীকে প্রথম নোবেল পুরস্কার দিয়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই 1913 রবীন্দ্রনাথ, যিনি বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকার বহন করেছেন। আজকে যখন আমরা দেখছি যে আমরা কেউ কোনো প্রতিবাদ করছি না, আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলছি, অনেকে অনেক কথা বলছে। আমি সাহিত্য একাডেমির পুরস্কার নিতে দিল্লি গেছি। দিল্লিতে গিয়ে সেটা 24টি ভাষার, সমস্ত ভাষার, আমি যেমন বাংলায় পেয়েছি, কেউ অসমীয়ায় পেয়েছেন, কেউ গুজরাটিতে পেয়েছেন, মারাঠিতে পেয়েছেন। এই 24 জন সাহিত্যিক বা লেখক তারা নিয়ে এসে রেখেছেন এবং তাদের সমস্ত তাদের দায় দায়িত্ব গ্রহণ করেছেন। আমি অবাক হয়ে দেখলাম, জানেন, এই গত 2014 সালের পর থেকে সমস্ত নিরামিষ করে দিয়েছে, মানে কোনো আমিষের ব্যাপার নেই। এবং আমিষ খাওয়াটা এখন একটা কিছু কিছু জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা আমিষাশী লোকদের একটা অদ্ভুত ঘৃণার চোখে দেখে। আমি শুনেছি যে এমন কিছু রাজ্য আছে যেখানে আমাদের আত্মীয়রা রয়েছেন, তারা লুকিয়ে চুরিয়ে মাছ রান্না করতে হয় বা মাংস রান্না করতে হয়। অর্থাৎ খাওয়া থেকে আরম্ভ করে আমাদের পোশাক আশাক, আমাদের চরিত্র, আমাদের জাতির সত্তা, এগুলোকে নিয়ে আজকে প্রশ্ন এসে গেছে। এই প্রশ্নের জবাব কোথা থেকে আসবে? এই প্রশ্নের জবাব বই দিতে পারবে, এবং বইয়ের জায়গা হচ্ছে বই মেলা। আমরা যাই বলি, আমাদের মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, কোনোটাই বইয়ের বিকল্প হতে পারে না। কারণ বই আমাদের যে অন্য জগতের সন্ধান দেয়, কম্পিউটার, ফেসবুক, আমাদের মোবাইল ফেসবুক দিচ্ছে, বা গুগল আমাদের জানাচ্ছে কোথায় কবে কে জন্মেছিলেন, কে মরেছিলেন, ইনফরমেশন দিচ্ছে। কিন্তু ক্রিয়েটিভ লিটারেচার, সৃজনশীল সাহিত্য যদি আপনাকে জানতে হয়, আপনাকে পড়তে হয়। এবং যেটা খোকনবাবু বললেন যে একটা লোক পড়তে পড়তে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এটা তো আমি আমাদের নিজেদের চোখে দেখেছি, পাগলের মতো পড়ে যাচ্ছে। বইয়ের মধ্যে সে নিমগ্ন হয়ে আছে, ডুবে আছে। এবং এই বই আমাদেরকে শেখাতে পারে কোনটা ন্যায়, কোনটা অন্যায়। আমরা সত্যি খুব আনন্দিত। আমি একদম রাজনীতির কথা বলছি না, যে আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এরা কিন্তু সকলেই বইয়ের পৃষ্ঠপোষক। এটাই আমার কাছে বিরাট বক্তব্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কিন্তু কোনো বইমেলা বন্ধ হয়নি, বরং বইমেলা বেড়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আপনারা জানেন 1997 সালে কলকাতা বইমেলা অগ্নিদগ্ধ হয়ে গেছিল। সেই সময় উনি নিজে দাঁড়িয়ে থেকে 3 দিনের মধ্যে আবার বইমেলা শুরু করে দিয়েছিলেন, এবং সেখানে তখন ধরপাকড় শুরু হয়ে গেছিল। আমি তখন মাঠের দায়িত্বে ছিলাম, যে এই লোকটা কি করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলে, এটা অ্যাক্সিডেন্ট, কি হয়েছে? তেমনি এখানে যখন এবারে এই কলকাতা বইমেলা মিলন মেলায় তৈরি হবে, আমরা যখন কোন মাঠে যাব ঠিক করছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা প্রাঙ্গণ নাম দিয়ে আমাদের কলকাতা বইমেলাটা পার্মানেন্ট জায়গা, যে আমাদের কোথাও ঘুরতে হবে না। আমার বক্তব্য হচ্ছে, আমরা সেই রাজ্যের মানুষ যে রাজ্য বইকে ভালোবাসে, বই মেলাকে ভালোবাসে। এবং এই রাজ্যের প্রশাসন, যেটা পরেশবাবু বললেন, যে আমি না থাকলেও 50 বছরে আমার শুভকামনা থাকবে, প্রতিটি প্রশাসক কিন্তু বই মেলাকে একটি অন্য চোখে দেখে। আমার কাছে এটা বিরাট গর্বের বিষয় যে আমি এমন একটি বইমেলায় উদ্বোধন করার সুযোগ পেয়েছি, যে বইমেলা ছিল আমার দ্বিতীয় স্বপ্নের বইমেলা। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। নমস্কার। খুব ভালো লাগলো, আমরা অভিভূত হয়ে শুনলাম ত্রিদীপ চট্টোপাধ্যায়